14 আগস্ট 2023। বাঙালি জাতি হারিয়েছে এক বিশ্বনন্দিত আলেমে দ্বীনকে। আল্লাহ তাআলা তার সকল ভুল ত্রুটি মাফ করে দিন এবং বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করুন, আমিন। বলছিলাম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের কথা। 1940 সালে 2রা ফেব্রুয়ারি পিরোজপুর জেলায় ইন্দুরকানী গ্রামে জন্মগ্রহণ করেন। ছিলেন একজন বাংলাদেশি ইসলামী পণ্ডিত, বক্তা এবং রাজনীতিবিদ ও প্রাক্তন সংসদ সদস্য। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন রাজাকার বাহিনীর সদস্য হিসেবে পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে যুক্ত থেকে হত্যার মতো মানবতা বিরোধী কার্যক্রমে সাহায্য করার অভিযোগে তাকে 2013 সালে অমৃত কারাদণ্ড দেওয়া হয়েছিল। তিনি বাংলাদেশের রাজনৈতিক দল বাংলাদেশে জামাতে ইসলামী নায়েবে আমির ছিলেন। তিনি 1996 সালে সাধারণ নির্বাচনে জয়ী হয়ে প্রথমবার এবং 2001 সালে সাধারণ নির্বাচন জয়ী হয়ে তিনি দ্বিতীয়বারের মতো বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। 2011 সালে সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধ অভিযোগে দায়ের করে তার বিরুদ্ধে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় গণহত্যা, ধর্ষণ, নির্যাতন, লুটতারাজ ও সংখ্যালঘু হিন্দুদের জোরপূর্বক ইসলাম ধর্মান্তরের বাধ্য করার মতো মানবতা বিরোধী অপরাধে 20 দফা অভিযোগ আনা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2013 সালের 28 ফেব্রুয়ারি 20টি অভিযোগের মাধ্যমে প্রদত্ত বিচারের রায়ে 8টি অভিযোগ তাকে দোষী সাব্যস্ত করে এবং 2টি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড প্রদান করে। বেশ কয়েকটি আন্তর্জাতিক পর্যবেক্ষণ এই রায়ের নিন্দা করে এবং অভিযোগগুলিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং ভুল পরিচয়ের মামলা বলে আখ্যায়িত করে। হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তার বিচারের রায়ের সমালোচনা করেছিল। তার ফাঁসির রায় ঘোষণা হওয়ার পর জামাতে ইসলামী ও এর অঙ্গ সংগঠনগুলো দেশ বিদেশে ব্যাপক প্রতিবাদ সহিংসতা শুরু করেছিল। এই রায়ের পর রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষ থেকে সর্বোচ্চ আদালতে আপিল করা হয়। 17 সেপ্টেম্বর 2014 সালে বাংলাদেশের সর্বোচ্চ আদালত আপিলে রায় পর্যবেক্ষণ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া ফাঁসির সাজা কমিয়ে সাঈদীকে অমৃত কারাদণ্ড প্রদান করেন। পারান্তরিক জীবন। দেলোয়ার হোসেন সাঈদী সাহেব 1940 সালে 2রা ফেব্রুয়ারি পিরোজপুর জেলার ইন্দুরকানী গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা ইউসুফ শিকদার গ্রামের খুব সাধারণ এক গৃহস্থ ছিলেন। ছোটবেলায় তিনি স্থানীয় লোকদের কাছে দেলোয়ার শিকদার হিসেবে পরিচিত ছিলেন। তিনি তার বাবার প্রতিষ্ঠিত স্থায়ী একটি মাদ্রাসায় তার প্রাথমিক ধর্মীয় শিক্ষা অর্জন করেন। তিনি 1962 সালে সারসিনা আলিয়া মাদ্রাসা ভর্তি হন। পরবর্তীতে খুলনা আলিয়া মাদ্রাসা স্থানান্তরিত হন। ধর্মীয় শিক্ষা গ্রহণের পর সাঈদী সাহেব স্থানীয় গ্রামে বসবাস শুরু করেন। তিনি মুসলমান আলেম বা মাওলানা হিসেবে পরিচিতি লাভ করেন। 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় তার বয়স ছিল 30 বছর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারে তাকে 1971 সালে পিরোজপুরের মানবতা বিরোধী কর্মকাণ্ডে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী করার অভিযোগে অভিযুক্ত করে। তার পুত্র মাসুদ সাঈদীর মতে তিনি 1971 সালে পিরোজপুরে ছিলেন না এবং 1996 সাল থেকে তিনি যশোর বসবাস করছিলেন। সাঈদী সাহেবের বাংলা, উর্দু, আরবি ও পাঞ্জাবি ভাষায় দক্ষ ছিলেন এবং ইংরেজি, ফার্সি ভাষায় তার আয়ত্ত ছিল। রাজনৈতিক জীবন। 1980-র দশকের প্রাথমিক দিকে সাঈদী সাহেবের সারা দেশব্যাপী ইসলামী ওয়াজ মাহফিল ও তাফসীর করা শুরু করেন এবং তার সুন্দর বক্তব্য দানের ক্ষমতার জন্য দেশব্যাপী জনপ্রিয় অর্জন করেন। এই সময় তিনি রাজনৈতিক প্রবেশের সিদ্ধান্ত নেন। তিনি বাংলাদেশের জামাতে ইসলামের অন্যতম নেতা নির্বাচিত হন।
1996 সালে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে তিনি প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। পরে 2001 সালে জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনে জোট গঠন করে এবং তিনি এই নির্বাচনে পুনরায় জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। বিদেশ ভ্রমণ বিতর্ক। 2006 সালে জুলাই মাসে যুক্তরাজ্যের যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদনের পর সাঈদী সাহেব যুক্তরাজ্যে যান। লন্ডন ও লুটনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখার জন্য অনেক ব্রিটিশ সংসদ সদস্য তার এই ভ্রমণকে বিতর্কিত হিসেবে গণ্য করে। কিছু ফাঁস হওয়ার ইমেইল নিয়ে দি টাইমস একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখান থেকে জানা যায় যে একজন উপদেষ্টা এরিক টেইলর বলেন, যুক্তরাজ্যে সাঈদী সাহেবের পূর্ববর্তী ভ্রমণের বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে তার অনুসারীদের আক্রমণাত্মক আচরণের জন্য। 2006 সালে 13 জুলাই ব্রিটিশ সাংবাদিক একটি ডকুমেন্টারি প্রকাশ করেন, যার শিরোনাম ছিল হু স্পিকার ফর মুসলিম। এখানে সাঈদীকেও যুক্ত করা হয় এবং তাকে চরমপন্থী মতবাদ দাতা বলে উল্লেখ করা হয়। ব্রিটিশ বাংলাদেশি সম্প্রদায় সাঈদী সাহেবের বড় একটি অনুসারী অংশ রয়েছে। তিনি 14 জুলাই 2006 সালে পূর্ব লন্ডন মসজিদে বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রিত হন। পরবর্তীতে ব্রিটেনে মুসলিম কাউন্সিলের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আব্দুল বারী তার এই আমন্ত্রণ সমর্থন করে। 2009 সালে 24 জুলাই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন কর্মকর্তারা সাঈদীকে বিদেশে ভ্রমণ বাধা দেন। তার বিদেশ ভ্রমণের উপর সরকারের এই বিধিনিষেধ আরোপকে অস্বীকার করে সাঈদী সাহেব হাইকোর্টে একটি রিট পিটিশন ফাইল করেন। 27 জুলাই চেম্বার জয়েন্ট সামনে অ্যাটর্নি জেনারেল বিধিনিষেধের সম্পর্কে যুক্তি দেখান যে 1971 সালে সাঈদী সাহেব বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে ছিলেন এবং সাঈদীকে যদি বিদেশে যেতে বাধা না দেওয়া হয় তাহলে তিনি যুদ্ধ অপরাধীর আদালতের অভিযুক্ত করার সরকারের যে উদ্যোগ এর বিরুদ্ধে বিদেশে প্রচার চালাতে পারেন। ধর্মীয় বিদ্বেষ প্রচারণার অভিযোগে বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বী ও আহমদিয়াদের বিরুদ্ধে বিদ্বেষ প্রচার ও উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে ব্রিটিশ মিডিয়া যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সাঈদীর ভিসা বাতিলের জন্য অনুরোধ জানান। গ্রেফতার। ইসলামী ধর্মাবলম্বী মানুষের ধর্মীয় বিশ্বাস ও অনুভূতিতে আঘাত করেছে এই অভিযোগে 2010 খ্রিস্টাব্দের 21 মার্চ তারিখের দায়েরকৃত বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরি মামলার প্রেক্ষিতে ওই বছর 29 জুন তারিখে রাজধানীর শাহিনবাগের বাসা থেকে পুলিশ দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে গ্রেপ্তার করেন। যুদ্ধাপরাধ ও অন্যান্য অভিযোগ রয়েছে যে দেলোয়ার হোসেন সাঈদী সাহেব তৎকালীন সাব ডিভিশনাল পুলিশ অফিসার ফয়জুল রহমানকে হত্যার সাথে জড়িত ছিলেন। 1994 সালে প্রকাশিত একটি গণতদন্ত প্রতিবেদনে সাঈদী সাহেবকে আল বদর বাহিনী নির্মম হত্যাযজ্ঞের সাথে যুক্ত থাকার জন্য অভিযুক্ত করা হয়। মানির পশারি নামে একজন 2009 সালের 12 আগস্ট পিরোজপুর সাঈদী সহ আরও 4 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মানিক পশারি অভিযোগ করেন যে দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের নেতৃত্বে তাদের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছিল এবং বাড়ির তত্ত্বাবধায়ককে হত্যা করা হয়েছিল। আরও একটি মামলা পিরোজপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে তার নামে দায়ের করা হয়। এ মামলার দায়ের করেন মহিউদ্দিন আল হাওলাদার নামে একজন মুক্তিযোদ্ধা। দেলোয়ার হোসেন সাঈদী সাহেব দাবি করেন আদালত ফতুয়া ধর্মীয় অনুশাসন নিয়ন্ত্রণ করবে না, বরং ফতুয়াই আদালতকে নিয়ন্ত্রণ করবে।
তাবলিগি কর্মকাণ্ডের আড়ালে তিনি বাংলাদেশ বিরোধী বক্তব্য প্রদান করেন। 1971 সালে মুক্তিযুদ্ধে সাঈদীর ভূমিকার কথা লেখার কারণে তিনি বিভিন্ন শীর্ষস্থানীয় পত্রিকার পিরোজপুরের স্থানীয় সংবাদদাতাদেরকে হুমকি দেন। প্রকাশিত গ্রন্থাবলী: আখিরাতের জীবন চিত্ত, দুর্নীতিমুক্ত সমাজ গড়ার মূল নীতি, ধর্মভিত্তিক রাজনৈতিক নিষিদ্ধ ঘোষণার দাবি ও প্রাসঙ্গিক ভাবনা, আমি কেন জামাতে ইসলাম করি, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে ইসলাম। শিশুর প্রশিক্ষণ পদ্ধতি: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোনাজাত, কাদিয়ানীরা কেন মুসলমান নয়, পবিত্র কোরআনের মুজিজা, নীল দরিয়ার দেশে, নিজ পরিবারবর্গের প্রতি আমার ওসিয়ত। মহিলা সমাবেশের প্রশ্নের জবাবে দ্বিতীয় খণ্ড। মহিলা সমাবেশের প্রশ্নের জবাবে দ্বিতীয় খণ্ড। মহিলা সমাবেশের প্রশ্নের জবাবে প্রথম খণ্ড। মহিলা সমাবেশের প্রশ্নের জবাবে দ্বিতীয় খণ্ড। মানবতার মুক্তি সনদ, মহাগ্রন্থ আল কোরআন, খোলা চিঠি, জান্নাত লাভের সহজ আমল, ইমানের অগ্নি পরীক্ষা, হাদিসের আলোকে সমাজ জীবন, দিন হক এর প্রতি দাওয়াত না দেওয়ার পরিণতি, দিন প্রতিষ্ঠার আন্দোলনে ধৈর্যের অপরিহার্যতা, দেখে এলাম অবিশ্বাসীদের করুণ পরিণতি, চরিত্র গঠনের নামাজের অবদান, তাফসিরে সাঈদী সূরা আল আসর, তাফসিরে সাঈদী সূরা আল লোকমান, তাফসিরে সাঈদী সূরা আল ফাতিহা, তাফসিরে সাঈদী আমপারা, বিষয়ভিত্তিক তাফসিরে কোরআন প্রথম খণ্ড, বিষয়ভিত্তিক তাফসিরুল কোরআন দ্বিতীয় খণ্ড, আল্লামা সাঈদীর রচনাবলী প্রথম খণ্ড, আল্লামা সাঈদীর রচনাবলী দ্বিতীয় খণ্ড, আল্লামা সাঈদীর রচনাবলী তৃতীয় খণ্ড, আল্লামা মৃতদের নিয়ে কি করেন, আল্লাহ কোথায় আছেন, আল কোরআনের মানবদণ্ডে সফলতা ও ব্যর্থতা, আল কোরআনের মানদণ্ডে সফলতা ও ব্যর্থতা, আল কোরআনের দৃষ্টিতে মহাকাশ ও বিজ্ঞান, আল কোরআনের দৃষ্টিতে ইবাদতের সঠিক অর্থ, সিরাতে সাইয়্যিদুল মুরসালিন, শিশু কিশোরের প্রশ্নের জবাব, জাতি নিন্দিত গন্তব্য। মৃত: 13 আগস্ট রবিবার তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে কারাগার থেকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়। এরপর 14 আগস্ট 2023 সালে 83 বছর বয়সে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।